ওয়েলকাম ভিউয়ার্স। আমরা যে প্রত্যেকদিন 6 PM আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ দিয়ে থাকি, তো আজকে আমরা 8ই আগস্টের আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ করব। আমরা প্রথম পাতার খবরে লক্ষ্য রাখ প্রথম পাতার খবরে আমরা প্রথমে যে ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আমাদের যে গত বছর প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষক কর্মীদের সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি চলে গিয়েছিল। তার মধ্যে সুবল সরেন নামে একজন শিক্ষক ছিলেন, তিনি যোগ্য শিক্ষক ছিলেন। এটি এটি হচ্ছে তার স্ত্রী এবং তার ছেলে আর কি। তো কালকে আবার আন্দোলন, যেহেতু 31শে আগস্টের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত, আজ তো 8ই আগস্ট, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। যদিও সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে হবে। সেই জন্য কালকে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তিনি উপস্থিত ছিলেন তার স্বামীর পক্ষ থেকে। ঠিক আছে। আহ, পুনর্বিন্যাসে এখনো সংখ্যার খোঁজে বিজেপি। অর্থাৎ কি হয়েছে, আমরা আগেও বলেছি যে কয়েকটা বিল ছিল, 129, 130, 131। তো এই প্রত্যেকটা বিলেই ছিল কিন্তু এক দেশ এক ভোট ছিল। আবার একটা জায়গাতে বলা ছিল যে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকে, সেক্ষেত্রে তার পদ খারিজ হয়ে যাবে আর কি। ঠিক আছে। এবং লোকসভার আসন সংখ্যা 50% বাড়ানো, তো এইগুলোর জন্য 2-3% মেজরিটি প্রয়োজন। তো আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি, তেলুগু দেশম পার্টি এবং বেশ কিছু আঞ্চলিক দল যেমন টিএমসি থেকে এনসিপিআই হয়েছে। ঠিক আছে। তো এখন বিজেপি কি করছে, আরো বেশ কিছু আঞ্চলিক দল, যেমন পাঞ্জাবে শিরোমণি আকালি দল বলে একটা রাজনৈতিক দল আছে। ঠিক আছে। ওখানেরও বেশ কিছু সাংসদকে নিয়ে আসার আহ ওরা যদি খোঁজ খবর চলছে, ওনারা যদি যোগদান করে আর কি। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি আম আদমি পার্টি থেকে প্রায় 7 জন সাংসদ রাজ্যসভায় কিন্তু ইস্তফা দিয়েছেন, যেখানে রাঘব চাড্ডা, হরভজন সিং ছিলেন। ঠিক আছে। তো এখনো কিন্তু ওই মেজরিটিটা তারা করছে, এবং মেজরিটিটা পাওয়ার জন্য তারা ক্ষুদ্র ক্ষুদ্র যে আঞ্চলিক দলগুলির যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। ঠিক আছে। পুরনো পেনশন উঠে রাজ্যে কি এনপিএস? আচ্ছা, পুরনো পেনশনে তাহলে কি ছিল? পুরনো পেনশনে কি ছিল? মাসে মাসে একটা পেনশনের অঙ্ক নির্দিষ্ট এবং সুনিশ্চিত ছিল। আর কি ছিল? বছরে দুবার ডিএ পাওয়া যেত পুরনো পেনশনে। ঠিক আছে। আর কি ছিল? শেষ পাওয়া বেতন কিংবা শেষে 10 মাসের বেতনের গড় যেটা বেশি, তার ভিত্তিতে পেনশনের অঙ্কটা ঠিক হতো। ঠিক আছে। আর কর্মীদের কোনো টাকাই দিতে হতো না পেনশনের জন্য। কিন্তু এনপিএস এর সিস্টেমটা হচ্ছে কি, যে আপনি যদি 2,000 টাকা দেন, তাহলে সরকার আপনার জন্য 2,000 টাকা জমা রাখবে, এবং আপনার এই জমা টাকা থেকে পরবর্তীকালে কিন্তু পেনশনের একটা দেওয়ার ব্যাপার থাকে আর কি। ঠিক আছে। কিন্তু পুরনো পেনশনের যেমন প্রাপ্তির ব্যাপারটা যেমন থাকে আর কি, নির্ভরযোগ্যতাটা যতটা বেশি ছিল, এনপিএস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা থাকছে না। এইটা নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় থাকছে। আগামী দিনে রাজ্য সরকারের ঘোষণার পর বিস্তারিতভাবে জানা যাবে। ঠিক আছে। নয়া অর্ডারে ভোটের চিত্র কি? অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে কলকাতায় 144 থেকে বেড়ে করে 209 হবে। হ্যাঁ, এবং এই ওয়ার্ডের সংখ্যাটা বাড়ানোর জন্য, এটা তো আর মৌখিকভাবে হবে না, এটা বিল আকারে বের করতে হয়। তো এই জন্য আসন্ন 12ই আগস্ট, আগামী 12ই আগস্ট বিশেষ অধিবেশনে আহ্বান ডাকবেন। সেইখানে বিধানসভা এটা বিল আকারে পাস করানো হবে। ঠিক আছে। শিল্প তালুক গড়াই প্রথম দফার প্রস্তাবেই দিল না বঙ্গ। ঠিক আছে। অর্থাৎ এইখানে যে জিনিসটা শিল্প তালুক গড়ার প্রথম দফায় প্রস্তাবই দিল না বঙ্গ, অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে শিল্প তালুক গড়ার জন্য প্রস্তাব চাওয়া হয়েছিল, কিন্তু বঙ্গ সায় দিল না। এর কারণ হচ্ছে, কারণ রিসেন্টলি সরকার ক্ষমতায় এসেছে। হুম। 4ই মেতে ফল প্রকাশ হয়েছে, 4ই মে। তো এখন যেহেতু 8ই আগস্ট, প্রায় 3 মাস হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। এই জন্যই প্রথম দফায়
কোনো নামই পাঠায়নি বঙ্গ, মানে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। ইউপিআই মাসুল কার তরজায় শাসক বিরোধী তিন পক্ষ, অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি যে ইউপিআই নিয়ে এখন বিল নিয়ে আসতে চাইছে কেন্দ্র সরকার। তো ইউপিআই নিয়ে প্রথমে আমরা যেটা খবর পেয়েছিলাম যে সবাইকে ইউপিআই এর জন্য ফিস দিতে হবে, অতিরিক্ত ট্যাক্স হিসেবে ট্রানজেকশন চার্জ, কিন্তু এখন জানা যাচ্ছে যে না, যারা গ্রাহক তাদেরকে দিতে হবে না, যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাদেরকেই দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যাদের হয়তো মার্চেন্ট পেমেন্ট হয়, তাহলে কি তাদেরকেও দিতে হবে? এখনো কিন্তু এই ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক চলছে। তো যতক্ষণ না বিল পাস হচ্ছে, ততক্ষণ না এই ব্যাপারে কিন্তু পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, সরকার পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে না। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন হার ঘর তেরঙ্গার কর্মসূচির সূচনা করলেন। এখানে যে খবর, সংরক্ষণের নিয়মে কি প্যানেল পুনর্গঠন, অর্থাৎ আমরা জানি আগে ওবিসির যে সংরক্ষণটা ছিল, ওবিসির সংরক্ষণটা 7% ছিল। তো এবারে কি হয়েছে, 2025 সালে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলা চলছিল বা ইন প্রসেসে চলছিল, কোনো হয়তো পরীক্ষার ইন্টারভিউ হয়ে ফাইনাল প্যানেল বাকি আছে, কারো মেইন পরীক্ষা আছে, ইন্টারভিউ বাকি আছে, সেক্ষেত্রে এই সরকার ক্ষমতায় আসার পর ওবিসি থেকে বেশ কিছু তালিকা বাদ দিয়ে সেটা তার 7% করেছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি পুনরায় এই আইনের উপর ভিত্তি করে যদি তালিকা তৈরি করা হয়, তাহলে অনেকের নাম বাদ যেতে পারে, আবার নতুন কিছু নাম অ্যাড হতে পারে। ঠিক আছে, এখন সেটাই কি করে, এখন সেটাই কিন্তু দেখার বিষয় আছে আর কি, ঠিক আছে। যে ওই আগের উপরের ভিত্তি করে হয় না, বর্তমান যে 7% এটার উপর ভিত্তি করে আবার প্যানেল তৈরি হয়। আনন্দীবেনের তোপ যোগীকে, অর্থাৎ আনন্দীবেন প্যাটেল হচ্ছে উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল, এবং আনন্দীবেন প্যাটেল কিন্তু গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তোপ যোগীকে বলতে আহ গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ঠিক মনের মতো না হওয়ার জন্য তিনি যোগী আদিত্যনাথকে এই ব্যাপারে দায়ী করেছেন আর কি, যে ঠিকঠাক মেনটেনেন্স হয়নি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। এখানে এটাই বলা হয়েছে আর কি। প্রধানমন্ত্রীকে নালিশ ত্রয়ীর, অর্থাৎ আমরা জানি আমাদের যে এনসিপিআই যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তো সেইখানে তিনজন যে নেতা ছিলেন, তিনজন মুসলিম নেতা ছিলেন, বিশেষ করে আবু তাহের, খালিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এই তিনজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ধর্মনিরপেক্ষতার ব্যাপারে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ব্যাপারে প্রধানমন্ত্রীকে নালিশ করেন আর কি, ঠিক আছে। আচ্ছা, পরের খবরে, দরিদ্রকে সঙ্গী করে এশিয়ার মঞ্চে রূপো জিতল হাওড়ার তিতলি, অর্থাৎ ইনি হচ্ছেন হাওড়ার তিতলির মাঝি। তিনি উজবেকিস্তানে রূপো জিতেছেন কোন ইভেন্টে? এশিয়ান ইউথ জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। এটা কোথায় হয়েছে? উজবেকিস্তানে হয়েছে। ওইখানে তিনি কি পদক জিতেছেন? তিনি রূপোর পদক জিতেছেন, ঠিক আছে। ইনার ভারতীয় টিম শ্রীলঙ্কাতে আছে, শ্রীলঙ্কাতে টেস্ট রয়েছে, এই টেস্টের জন্য তারা প্রস্তুতি ম্যাচও খেলেছেন, ঠিক আছে। ইনফান্তির পাশে দাঁড়ালো আর্জেন্টিনা ও মেক্সিকো। আচ্ছা, ফিফার প্রেসিডেন্টের যে ইস্তফার ব্যাপারে সবাই আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু এই আর্জেন্টিনার মেক্সিকো কিন্তু ইস্তফার দাবি করলো না, তারা ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর কি, ঠিক আছে। আর এখানে সাকিবের ইচ্ছা, অর্থাৎ সাকিব এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন। সাকিব হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ যে শেখ হাসিনার যে রাজনৈতিক দল ছিল, সেই দলের একজন নেতা ছিলেন। তো বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য তিনি বাংলাদেশ ত্যাগ করে আমেরিকায় আছেন, এবং ওনার ইচ্ছা বর্তমান যে সরকার আছে, বিএনপি সরকার, ওনার যদি নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলে উনি ইচ্ছা প্রকাশ করেছেন দেশে এসে একটা বিদায়ী সিরিজ খেলতে চান। এবং শিবাজি হওয়ার পরীক্ষায় গুরপ্রীতের, অর্থাৎ 1977 সালে একটা ম্যাচ হয়েছিল ইডেনে, যেখানে কসমস বনাম মোহনবাগান, সেই ম্যাচে ফুটবল সম্রাট পেরের ফ্রি কিক আটকে ছিলেন শিবাজি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো এখন কিন্তু যেহেতু ব্রাজিলের সঙ্গে খেলা রয়েছে, তা এখন ওই গোলরক্ষকের দায়িত্বে এখানে কিন্তু গুরপ্রীত সিং আছে আর কি। তো এখন দেখার বিষয়, তাহলে কি শিবাজি যেভাবে গোল আটকেছিল, গুরপ্রীতও কি সেটা করতে পারেন? এখন এটাই হচ্ছে চর্চার বিষয় আর কি।
নরওয়েতে দাবায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন আর প্রজ্ঞানানন্দ, এবার কিন্তু যে সেন্ট লুইসের দাবা প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হলেন। ঠিক আছে, নরওয়ের পর সেন্ট লুইসে প্রজ্ঞার শাসন, নরওয়েতে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, আবার সেন্ট লুইসে তিনি চ্যাম্পিয়ন হলেন। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকছে। হ্যাঁ, আমরা প্রত্যেকদিন 6 PM এ আনন্দবাজার বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেল লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো ব্যাপারে যদি বিস্তারিত জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, গুড বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।